স্বাগতম ইউনিক ডিফেন্স বাংলা চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কৌশলগত একটি প্রশ্ন। চীন কেন এখনো পর্যন্ত তাইওয়ানে সামরিক আক্রমণ পরিচালনা করছে না? তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ মনে করে কমিউনিস্ট চীন। পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনী ও নৌবাহিনীর মালিক কেন সামরিক কার্যক্রম পরিচালনা করছে না? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে আজ আমরা গভীর বিশ্লেষণে যাচ্ছি। তো দেরি না করে শুরু করি। প্রথমে বুঝতে হবে তাইওয়ান দখল করা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে জটিল সামরিক অভিযানগুলির একটি হবে। শুধুমাত্র সামরিক শক্তি থাকাই যথেষ্ট নয়, সঠিক পরিকল্পনা ও নীতির মাধ্যমেই কেবল জয় হওয়া সম্ভব। তাইওয়ান প্রণালী একটি অত্যন্ত বিপজ্জনক এবং কঠিন সামুদ্রিক এলাকা। এই প্রণালীটি প্রায় 1000 মাইল চওড়া। এর মধ্যে দিয়ে শত শত জাহাজ পারাপার করা অত্যন্ত চ্যালেঞ্জিং। এই কাজে সপ্তাহ এমনকি মাসের বেশি সময় লাগতে পারে। আর তখন চীনা জাহাজগুলি সম্পূর্ণভাবে অরক্ষিত অবস্থায় থাকবে। তাইওয়ানের কাছে হাজার হাজার সামুদ্রিক মাইন রয়েছে, যা যে কোনো বড় জাহাজকে ডুবিয়ে দিতে পারে। তাইওয়ানের ভৌগোলিক অবস্থানও অত্যন্ত সুরক্ষিত। এর সমুদ্র সৈকত অত্যন্ত পাথুরে এবং কর্দমাক্ত, যেখানে সামরিক যানবাহন অবতরণ করা প্রায় অসম্ভব। বেশিরভাগ সমতল ভূমি হয় শহর নয়তো জমি, তাই শহরের মধ্যে অলিতে গলিতে যুদ্ধ অনিবার্য। দ্বিতীয়ত, তাইওয়ান দ্বীপে 60% এলাকা জুড়ে বিস্তৃত পর্বত শ্রেণী, যা যে কোনো স্থল আক্রমণকে অত্যন্ত কঠিন করে তুলবে। সেই জন্য যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানি বিশেষজ্ঞরা অনুমান করেন যে চীনা সামরিক বাহিনী এখনও সম্পূর্ণভাবে প্রস্তুত নয়। সেন্টার ফর স্ট্র্যাটেজিক ইন্টারন্যাশনাল স্টাডিজের 2024 সালের সমীক্ষায় দেখা যায় মাত্র 27% আমেরিকান বিশ্লেষক এবং মাত্র 17% তাইওয়ানি বিশ্লেষক বিশ্বাস করে যে চীনা সেনাবাহিনী অ্যাম্ফিবিয়াস আক্রমণ পরিচালনা করার ক্ষমতা রাখে। তাইওয়ান নিজেও প্রস্তুত রয়েছে অত্যাধুনিক উপায়ে। তারা অবলম্বন করছে পর্কুপাইন স্ট্র্যাটাজি নামের একটি অপ্রচলিত যুদ্ধ কৌশল, যা বড় বড় অস্ত্র ছাড়াই চীনকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। এই কৌশলে রয়েছে হাজার হাজার ছোট মিসাইল বোট, কোস্টাল ডিফেন্স সিস্টেম এবং হাজার হাজার ড্রোন। যদি চীনা সেনারা আক্রমণ করতে আসে, তাহলে এই অস্ত্রগুলি তাদের জাহাজ এবং বিমানকে ধ্বংস করবে। এই কৌশলটি অত্যন্ত সাশ্রয়ী এবং কার্যকর। গত বছর তাইওয়ান তাদের প্রতিরক্ষা বাজেট উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে। আমেরিকা থেকে আমদানি করছে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এবং প্রতিরক্ষা ব্যবস্থা। তাছাড়া এখন তাইওয়ানে সকল পুরুষদের 1 বছরের সামরিক প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আছে। চীন নিজেই এখন বিরাট অর্থনৈতিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। গত কয়েক বছরে চীনের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে মন্থর হয়েছে। রিয়েল ইস্টেটের খাত চীনের অর্থনীতির 30% কভার করে, তা সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনের যুব বেকারত্বের হার। চীনে 16 থেকে 24 বছর বয়সী যুবকদের বেকারত্বের হার এখন 18%, যা রেকর্ড উচ্চ। এর মানে হলো লক্ষ লক্ষ তরুণ চীনা নাগরিক চাকরি খুঁজে পাচ্ছে না। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ তাইওয়ান দখলের জন্য একটি যুদ্ধের সমর্থন করবে না। চীনের সামরিক বাহিনীর মধ্যেও রয়েছে বিশাল দুর্নীতির সমস্যা। যুক্তরাষ্ট্রের ডিফেন্স মিনিস্ট্রি 2024 সালে রিপোর্ট করেছে যে চীনা সামরিক বাহিনীতে ব্যাপক দুর্নীতি রয়েছে, যা 2027 সালের মধ্যে তাইওয়ান আক্রমণের প্রস্তুতিকে বিলম্বিত করছে। শুধু গত বছরেই 15 জন সিনিয়র সামরিক অফিসার দুর্নীতির অভিযোগে পদত্যাগ করেছে। আমেরিকার বিষয়টিও গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানকে প্রতিরক্ষা সহায়তা প্রদান করছে। মার্কিন নৌবাহিনী নিয়মিতভাবে তাইওয়ান প্রণালীর মধ্যে টহল দেয়। যদি চীন তাইওয়ানকে আক্রমণ করে, তাহলে আমেরিকা হস্তক্ষেপ করবে এমন ঝুঁকি রয়েছে এবং এটি দীর্ঘমেয়াদী যুদ্ধে পরিণত হতে পারে। অন্যান্য দেশগুলিও জড়িত হতে পারে। জাপান, অস্ট্রেলিয়া এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মিত্ররা নিশ্চিত সাহায্য করবে। এই কারণে চীন যুদ্ধ করে ঝুঁকি নিতে চায় না। তাছাড়া বৈশ্বিক অর্থনীতিও এতে জড়িত। তাইওয়ান বিশ্বের অত্যাধুনিক চিপ বা সেমিকন্ডাক্টরের 60% উৎপাদন করে। টিএসএমসি তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বিশ্বের সবচেয়ে উন্নত চিপ তৈরি করে। যদি তাইওয়ানে যুদ্ধ হয়, তাহলে পুরো বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত হবে। বৈশ্বিক জিডিপি $10 ট্রিলিয়ন হ্রাস পেতে পারে, যা 2008 সালের অর্থনৈতিক সংকট বা কোভিড-19 মহামারীর থেকেও দ্বিগুণ প্রভাব ফেলবে। চীন এবং তাইওয়ানের মধ্যে রয়েছে বিশাল অর্থনৈতিক পারস্পরিক সম্পর্ক। 2022 সালে তাদের দ্বিপাক্ষীয় বাণিজ্য $205 বিলিয়ন পৌঁছেছিল। এর অর্থ হলো তাইওয়ানের সাথে সংঘর্ষ চীনের নিজের অর্থনীতিকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করবে। অন্যান্য দেশগুলিও এই বাণিজ্যের উপর নির্ভরশীল। ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া সবাই তাইওয়ানি চিপের উপর নির্ভর করে। যদি এই সরবরাহ বন্ধ হয়, তাহলে বিশ্বব্যাপী গাড়ি শিল্প, স্মার্টফোন শিল্প, এমনকি প্রতিরক্ষা সিস্টেমও সবকিছু প্রভাবিত হবে। তাইওয়ানের চিপ চীনের পণ্য রপ্তানির জন্যও গুরুত্বপূর্ণ। চীন তাইওয়ান থেকে চিপ আমদানি করে নিজেরা স্মার্টফোন, গাড়ি ও বিভিন্ন ইলেকট্রনিক আইটেম তৈরি করে।
একটি যুদ্ধ এই সম্পূর্ণ চেন ভেঙে দেবে। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো তাইওয়ানি জনগণের দৃষ্টিভঙ্গি। চীন একসময় ভেবেছিল যে তাইওয়ানি মানুষ চীনের সাথে পুনরায় যুক্ত হতে চায়, কিন্তু এটি ভুল প্রমাণিত হয়েছে। আজকের তাইওয়ানি যুব সমাজ অত্যন্ত প্রতিরক্ষা সচেতন এবং তাইওয়ানি পরিচয়ের প্রতি শ্রদ্ধাশীল। 20 থেকে 29 বছর বয়সী তাইওয়ানি যুবকরা চীনের সাথে একীভূত হতে চায় না। আপনারা অনেকেই 2027 সম্পর্কে শুনেছেন। চীনের নেতা শি জিনপিং তার সেনাবাহিনীকে 2027 সালের মধ্যে তাইওয়ান আক্রমণ করার প্রস্তুতি নিতে বলেছেন। শুধু চীন নয়, তাইওয়ানও প্রস্তুতি নিচ্ছে। তারা শুধু অস্ত্র কিনছে না, বরং পুরনো প্রতিরক্ষা পদ্ধতি ঢেলে সাজাচ্ছে। গত বছর প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধি করেছে তারা। নিজেরা অস্ত্র তৈরি করছে দেশে, ক্রুজ মিসাইল ও ড্রোন তৈরি করছে যাতে চীনা জাহাজকে টার্গেট করা যায়। তাইওয়ান একটি শক্তিশালী সাইবার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। জনগণকে যুদ্ধের জন্য প্রস্তুত করতে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা শহরের মধ্যে যুদ্ধ করতে পারে। তবে চীন সম্পূর্ণ আক্রমণ না করেও তাইওয়ানকে চাপ দিচ্ছে। এটিকে বলা হয় গ্রে জোন কার্যক্রম। প্রতিদিন ডজন চীনা বিমান তাইওয়ানের আকাশসীমার কাছাকাছি উড়ে যায়, কখনো কয়েক কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়ে। 2019 সালে এরকম ঘটনা ঘটেছিল 20টি, কিন্তু 2024 সালে 3000-এর বেশি এরকম ঘটনা ঘটছে। চীন সাগরে এক্সারসাইজের নাম করেও নৌ অবরোধ দিতে পারে, তবে এটিও যুদ্ধের দিকেই অগ্রসর হবে। চীন এখন তাইওয়ানকে সামরিক চাপের মাধ্যমে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, তবে তাইওয়ান এই চাপের বিরুদ্ধে ক্রমাগত শক্তিশালী হচ্ছে। এই স্থিতাবস্থা সম্ভবত পরবর্তী কয়েক বছর বজায় থাকবে। বিশ্বের শান্তি এবং স্থিতিশীলতার জন্য এটি একটি ভালো খবর। আশা করি এই ভিডিওটি আপনাদের চীন ও তাইওয়ান পরিস্থিতি সম্পর্কে আরও ভালো ধারণা দিয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব এরকমই কোনো বিষয় নিয়ে। ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ।